নোটগুলো বলি ওখানে করে আমরা বরং জানার পরে দিন আমাদের শেষে থাকবে Assalamu alaikum, sir. We can't hear you properly. Life of 50 years that was স্যার আজকে এখানে থাকবে আছেন তার আজাদ সরি তো আমার মনে হয় আপনারা এটা আমার ব্যাগে যাই আমরা দেখি নাই স্যার আপনি প্লিজ লাইক আপনাকে করে পাঠিয়ে দেবো আপনার মাধ্যমে মনে রাখবেন এবং পরবর্তীতে এসে আপনি কোনো কাজটা পাবলিশ করি ট্রাই টু কমপ্লিট দিস 20 ফিফথ লেকচার আজকে যারা আমার ক্লাসে ছিলেন সবাইকে অভিনন্দন আবার জানাচ্ছি আপনারা আসলে ক্লাস করবেন পাশাপাশি আমরা ক্লাস থেকে কিছু শুনতে পাচ্ছেন না স্যারকে শোনা যাচ্ছে না তো কেউ কি শুনতে পাচ্ছেন না না শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না তো হেয়ারিং প্রবলেম হচ্ছে তাহলে যে আমাদের শুনতে পাচ্ছে Sir, we cannot hear you properly. Now. Yes, sir, এখন শোনা যাচ্ছে। স্যার শোনা যায়। স্যার এখন শুনতে পাচ্ছি। আমি বঙ্কেশ কে দেখতে পাচ্ছি আনমিউটেড। প্লিজ বঙ্কেশ রেসপন্স মি। হ্যালো। স্যার এখন স্যার শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। স্যার এখন শোনা যাচ্ছে। From Pranesh to me, dear sir, your voice is not clear from internationally to everyone. Yes, sir. Can you hear me? Please respond in the chat box. Can you hear me? Yes, sir. Yes, sir. Okay, clear, sir. Thank you. Now I am going with our formal presentation. Today we will talk about main portion will be borrowing cost, but we have raised something about non-current asset. You know, in our previous class, we completed a first portion of our non-current asset. যদি আমরা ভুল না করি আমরা গত দিনে কিন্তু এই নন কারেন্ট অ্যাসেটের একটা অংশ আমরা শেষ করেছিলাম এবং আপনাদের জ্ঞাতার্থে যেটা আমরা দেখছি আমরা এটা নিয়ে আর কথা বলবো না হোয়াট ইজ দ্য কন্টেন্ট নো প্রবলেম এটা আমরা গতদিন বলেছিলাম সো নো দিস in our previous class we talked about this thing now we are going with this review where our revaluation amount greater than carrying value then asset debit will be debited as accumulated depreciation debited and revaluation reserve will be credited and in this case for this case of revaluation we will consider asset is newly born আমরা মনে করব অ্যাসেটটা একদম নতুন ভাবে এসেছে এভাবে আমরা দেখেছিলাম এবং আমরা মনে হয় একটা অঙ্ক এখানে আমরা গতদিন করেছিলাম and now this is our review class asset for A and this is for B maybe we completed in this section অর্থাৎ আমরা অ্যাসেট বি এর অঙ্কটা করেই শেষ করেছিলাম গত ক্লাসটা and now mathematical problem second one এবং আমরা অবশ্য ঢাকা থেকে কথা বলবো যে আপনাদের যেন শোনা যায় আমি জানি না কেন শোনা যাচ্ছে না আপনাদের সবাইকে মিউট করে দিয়েছে কিনা আমি একটু অফিশিয়ালি কথা বলতে চাই সাদ্দাম সাহেব আছেন কিনা দেখি আমরা সাদ্দাম সাহেবের সাথে কথা বলেই আপনার সঙ্গে আমরা কথা বলছি
সরি, নো রেসপন্স ফ্রম সাদ্দাম হোসেন। উনি কোনো রেসপন্স করলেন না হয়তো কোনো কারণে। যাই হোক, আমরা অবশ্য হেড অফিসকে জানাবো। আপনারা যেভাবে বলেন কেন, রেসপন্স না পেলে আসলে আমার ক্লাস করাতে ততটা আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। যাই হোক, বিল্ডিং এ এবং গতদিন একটা প্রশ্ন ছিল, আমরা কিন্তু গত অঙ্কটায় আমরা কিন্তু পুরো অ্যাকাউন্টসটা মিলাই নাই, যেখানে ডেবিট ক্রেডিট যোগফল মিলে যাবে বা কি হবে। আজকে আমরা এরকম দেখবো যে কি করে আমরা এগিয়ে যাব। আপনারা দেখুন, বিল্ডিং এ ওয়াজ পারচেজড ফার্স্ট 2013 50,000. It has useful economic life 50 years and no residual value. So initially it is clear per year depreciation 2,000. Similarly for B, costing 1 lakh, useful life 40,000, 40 years. So 1,000. without any residual value, our depreciation per year will be initial depreciation 2,500. Sir, 1,000. The company has a policy to revalue its asset every 4 years and has done so as follows. Company চায় যে প্রত্যেক 4 বছর পর পর তারা এই অ্যাসেটটা রিভ্যালুয়েশন করবে। সো আপনি দেখুন, ফর বিল্ডিং এ পারচেজ 13, তাহলে প্রথম রিভ্যালুয়েশনটা ঘটবে 16 সালের ডিসেম্বরে, কারণ আমরা কিনেছি 1 জানুয়ারি, 4 সাল পরে 16 সালের ডিসেম্বর। আবার 4 বছরের ডিফারেন্সে ভ্যালুয়েশনটা ঘটবে 20 সালের আমাদের ডিসেম্বরে। এবং সেই সময় দেখা যাচ্ছে 69,000 টাকার একটা রিভ্যালুয়েশন এবং 84,000 টাকার রিভ্যালুয়েশন। ফর বি আমরা কিনেছিলাম একইভাবে 13 সালে, 4 বছর পরে 16 সালের মূল্যায়ন 1,08,000 এবং আমরা দেখতে পাচ্ছি হেয়ার ফর 2020 64,000 টাকা। তাহলে আমরা একটা কমপ্লিট অঙ্ক দিকে যাচ্ছি। Show how this revaluation will be recorded, clearly showing the carrying value of the asset. আমরা পুরো অঙ্কটাই এখন আমরা করতে চাই। তাহলে আপনি একটু চিন্তা করুন, আমরা যদি দেখি প্রথম এ নিয়ে ভাবি। স্যার, ডিয়ার পার্টিসিপেন্ট, আমি আপনাদের যেহেতু রেসপন্স পাচ্ছি না, তো আমরা ধরে নিচ্ছি আমরা হয়তো বুঝতে পারবো। আই হোপ অ্যান্ড বিলিভ it will make you understandable. My discussion will make you understandable. তো আপনি একটু দেখুন, 69,000 টাকা যদি হয়ে থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে এই 16 সালে যখন আমরা ইভ্যালুয়েশন করব, এই সময় আমাদের জন্য ক্যারিং ভ্যালুটা বের করতে শুনতে হবে। পাচ্ছেন তাহলে না, আপনি যখন আপনারা ভাববেন ডাকাডাকি করে লাভ আমরা নাই। 4 বছরের এটা ডেফিনেশন মনে হয় একদম মেইন অফিস থেকে আনমিউটেড কর, আমাদের সবাইকে মিউট করার জন্য। আমরা এখনই অঙ্কটা হয়ে যাবে, যেহেতু 1,000 করে যদি হয় 4 বছরে 4,000, তাহলে আমাদের ক্যারিং ভ্যালু কেউ মিউট করে নাই, আপনারা মিউট করে থাকলে তো আপনারা কথা বলতে পারতেন না। এখন দেখা যাচ্ছে ভ্যালুয়েশন আরে ওখানে ঝামেলা হচ্ছে কোথাও। তো সেক্ষেত্রে আমরা মনে হয় এরকম কিছু হবে তাহলে এটা আপনারা কথা বলতে পারতেন না, আপনাকে আমরা শুনতে পারতাম না। দাম বাড়িয়ে দিবে। স্যারের ওখানে স্যার, স্যারের হাতে শুনতে কলম পাচ্ছেন দিবেন না, আপনারা? এরকম আর কি। স্যার তো আমাদের কোনো কথাই শুনতে দেখুন, পাচ্ছেন না, আমরা আমরা যা কি করে বলার চেষ্টা স্যারকে বলবো? করেছি, প্রথমে লিখুন ডেপ্রিসিয়েশন। আপনারা যদি পারেন একটু স্যারের সাথে কন্টাক্ট করেন, আপনারা যদি পারেন একটু স্যারের সাথে I কন্টাক্ট am করেন। giving you some time to write this or to solve this আচ্ছা, আচ্ছা। problem. And you will মানে take ওনার proper time. ল্যাপটপে মেবি স্পিকারে কোনো প্রবলেম হচ্ছে, একটু দেখেন ওনার সাথে কন্টাক্ট করা যায় কিনা। জি হ্যাঁ, সেরকম কিছু। Yes, thank you sir. আমরা মিলিয়ে নিব ডেপ্রিসিয়েশন 1,000 টাকা আফটার 4 ইয়ার্স। তাহলে আমাদের এখানে একটা ক্যারিং ভ্যালু তৈরি হবে স্যার। লিখুন এইভাবে, আফটার 4 ইয়ার্স ক্যারিং ভ্যালু উইল বি 50,000 মাইনাস 4,000। তার মানে এই প্রত্যেক বছরে 1,000, তাহলে 4 বছরে 4,000। আমরা এখানে একবারেই দেখিয়ে দিলাম, যেহেতু এখন অঙ্ক শিখেছি একটু। পার ইয়ারে 1,000 হলে 4 বছরে 4,000। Here it is clear, having carrying value 46,000, revalued amount 69,000, right? Carrying value 46,000 and our revalued amount আপনি অঙ্ক খেয়াল করে দেখবেন, সেখানে আমরা বলেছি 69,000 টাকা, এবং এটা আমরা এখানে উল্লেখ করেছি মনে হয় revaluation amount. So it is clear, revaluation amount greater than our carrying value, right? CV or carrying value 46,000 and our revaluation amount 69,000. Revaluation amount surely greater than carrying value. ঠিক এভাবে লিখুন একটু।
So Come on, it will disturb create করো। a revaluation reserve. We are going line by line. আপনাদের কষ্ট আশা করি হবে না। তুমি করতেছো, তুমি ওই সাজাও। আমি তো এখানে ঘুমাইতে যান। চটপটি তো হয় না এখন। ভাই আপনারা একটু মিউট করেন। মিউট করেন। And the revaluation reserve, how much? Revaluation reserve figure will be 69,000. ভাই মিউট করেন প্লিজ, বাইরে সাউন্ড আসছে। মিউট প্লিজ। সবাই ঘুমতে বসছে। Revaluation reserve equal to 23,000. ইবনুর আরাদ ভাইয়া মিউট করেন ভাই। It remains same chapter, maybe 13. আমরা একই চ্যাপ্টার নিয়ে যাচ্ছি স্যারেরা। Okay. And now for this revaluation reserve, journal will be debit asset 23,000. অর্থাৎ আমার অ্যাসেট বেড়ে যাচ্ছে কত টাকা বলুন তো? আমার অ্যাসেট বেড়ে যাবে হলো 23,000 টাকা, এবং এইটা রিভ্যালুয়েশন রিজার্ভ আমাদের these have been taken from your text. স্যার আমরা 13 নম্বর চ্যাপ্টারে আছি স্যার। যিনি প্রশ্ন করেছেন 13 নম্বর অ্যাসেট চ্যাপ্টার আছে। আপনি শুনতে পাচ্ছেন? And this is the story for our initial 4 years. আমরা যে গল্পটা করলাম এটা ছিল আমাদের প্রথম 4 বছরের জন্য। আমরা দেখলাম যে আমাদের 23,000 টাকা রিভ্যালুয়েশন রিজার্ভ আছে। তাহলে আমরা যখন এই 2016 সালকে শুরু করছি, সেই সময়ের জন্য আপনার মেশিনটার দাম ধরা হবে কিন্তু 69,000 টাকা। অঙ্কে মনে বলা আছে যে এরপরে আমরা পরবর্তী 4 বছরের বিবেচনা যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের পার ইয়ারের ডেফিনিশন কত হবে বলুন তো স্যার? আমাদের ডেফিনিশন হবে 69,000 কে ভাগ করবেন 46 দিয়ে। 69,000 কে ভাগ করবেন 46 দিয়ে, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন 1,500 পার অ্যানাম ফর দ্য রিমেনিং লাইফ অফ 46 ইয়ার্স।
অনেক চ্যাট বক্সে জমা রিভ্যালুয়েশন RSB স্যার 23,000 ইজ ইট স্যার? হ্যাঁ 23,000 তো লিখলাম আমরা স্যার, সমস্যা নাই। আমরা কিন্তু আসলে পুরোটা আমরা চাচ্ছি অঙ্কের শুধু কাহিনী হলো আমরা আমাদের শেষ সময়ে গিয়ে তার ক্যারিং ভ্যালু কত হবে এটা বের করতে চাচ্ছি। আবারও বলছি আমরা কিন্তু আমাদের অঙ্কের কাহিনী ছিল যে আমাদের ক্যারিং ভ্যালুটা কত হবে আমরা সেইটা বের করতে চাচ্ছি। তাহলে আপনি দেখুন যে আমাদের ডেফিসিট ক্যারিং ভ্যালু করতে গেলে এই 4 বছর পরে নতুন করে আমরা আবার কত দিয়ে ভাববো? 1500 দিয়ে ভাববো। তাহলে 1500 দিয়ে ভাবলে আমরা পরবর্তী সময়ের জন্য আমাদের ক্যারিং ভ্যালু কত আসবে বলুন তো একটু? 4 বছর পরে স্যার আমরা দেখি একটু 69,000 ভাগ হলো 46, তাহলে এক বছরে 1,500 আমরা উত্তর পেয়ে যাবো আশা করি স্যার। এক বছরে 1,500 ফর দ্য রিমেইনিং লাইফ। 1,500 কত বছর চলবে? 46 বছর। 4 বছর চলবে স্যার। তাহলে 4 বছর চললে আমরা পরবর্তী 4 বছরের অ্যাকুমুলেটেড ডেফিসিয়েশন কত হবে? নিশ্চয়ই 6,000 টাকা হবে স্যার। আমরা আবারও বলছি আমরা 16 সাল পার করে যখন চলবো, এইটা হচ্ছে আমার 16 সালের ঘটনা। আমরা যদি আবার দেখা আফটার 4 ইয়ার্স অর্থাৎ আমরা যেটাকে আমরা দেখাচ্ছি 31/12 আমরা দেখাবো 20 সাল, তাই তো? তাহলে 20 সালের জন্য আমরা যদি অঙ্ক করতে চাই তাহলে প্রথমে দেখি 69,000 নিয়ে চললে আমাদের ক্যারিং ভ্যালু কত থাকবে? ক্যারিং ভ্যালু আমাদের থাকবে হলো 69,000 ভাগ 6,000 63,000। 63,000 জি স্যার। অঙ্কে বলছে এই সময় আমাদের মূল্যায়নটা হলো 84,000। তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভ তৈরি হবে আমি ভুল না করলে 21,000, কারণ 84 বিয়োগ 23,000। সেইটুকুন আপনাদের আমি একটু রেখেছি নিজেদের করার জন্য। আমি এখানে মনে হয় এটা আপনাদের শো করিনি, আপনি দেখুন মিলিয়ে নেবেন। আপনি করুন, আমি পরে মিলিয়ে দিব বা বলে দিলে মিলবে বা বই দেখলে মিলবে। আবারও বলছি আপনি যখন দেখছেন আমার 2016তে এসে তার ক্যারিং ভ্যালু বা গায়ের দাম হচ্ছে হলো 69,000 এবং এখন থেকে আমরা যেহেতু 4 বছর পার করে এসেছি তাহলে মেশিনটা বাঁচবে 46 বছর। তাহলে আমাদের তখন থেকে অবচয় হবে 69,000 ভাগ 46, পার ইয়ার হবে 1,500 টাকা। এভাবে 4 বছর চললে আমাদের অ্যাকুমুলেটেড ডেফিসিয়েশন হবে 6,000 টাকা। আমরা আমাদের ওই সময়ের ক্যারিং ভ্যালু পাবো হলো 69,000 বিয়োগ 6,000 63,000 2020 সালে। এবং এই 4 বছরে আমার রিভ্যালুয়েশন রিজার্ভ হবে কি হবে বলুন তো? যেহেতু আমাকে বলা আছে 84,000 টাকা হবে দ্বিতীয় লটে গিয়ে দাম, বই থেকে একটু মিলিয়ে নিবেন কোশ্চেনটা। এবং আমাদের এখন দাম আছে হলো আমার ঘরে দাম আছে 63,000, তাহলে আমাদের 21,000 টাকা আমাদের রিভ্যালুয়েশন রিজার্ভ হবে। তাহলে 20 সালে যদি আমার কত টাকা হলো? 63,000 টাকা হলো। তাহলে পরবর্তী আমার আর কত বছর মেশিন বাঁচবে? 46 থেকে 4 বছর পার হলে 42 বছর থাকে। তাহলে 42 থাকলে আমাদের পরবর্তী ভাগ হবে 42 দিয়ে, অর্থাৎ আমাদের 84,000 টাকাকে 42 দিয়ে ভাগ করলে প্রত্যেক বছরে অবচয় হবে 2,000 টাকা। তাহলে আমাদের মূল কোশ্চেনটা একটু দেখি আপনাদের জন্য, আবার দেখছি একটু। সরি আমি একদম এবার আসুন। আমাকে বের করতে হবে 31/12/2021 আমাদের মূল্য কত হবে। তাহলে আপনি যদি 64,000 চলে আসেন, দেখুন ভ্যালুয়েশনে আমি আবারও বলছি গল্পটা যে আমরা এখানে এর জন্য ছিলাম 64,000 হলো 20 সালে 84,000 টাকা। তাহলে এই 20 সাল থেকে 21 পর্যন্ত আমরা 1 বছর পার করব মাত্র। ফলে 84,000 টাকাকে ভাগ করব 42 বছর দিয়ে, কারণ 50 থেকে প্রথমে চলে গেল 4 বছর, থাকবে আমাদের 46 থেকে 4 বছর থাকবে আমাদের হলো 42 বছর। এই 42কে আপনি দিয়ে যদি ভাগ করেন পার ইয়ারের অবচয় হবে 2,000 টাকা। তাহলে 20 সাল থেকে 21 পর্যন্ত গেলে আমার আর মাত্র 2,000 টাকা বাদ যাবে, অর্থাৎ আমাদের 21 সালে এসে আমাদের ক্যারিং ভ্যালু দাঁড়াবে হলো 84 বিয়োগ 2 20,000 টাকা, সরি 82,000 টাকা।
আপনি একটু বই যদি মিলিয়ে নেন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এটুকুন আপনার জন্য রেখেছি এবং সম্ভবত আমি ওইটুকুন আপনাদের অঙ্কে দেই নাই, আমি তো ভুল না করি আপনাকে শেখানোর জন্য একটু রাখছি, আপনি নিজে করুন এবং দেখুন মিলিয়ে নেবেন। করে ফেলুন ওইটুকুন। প্রথম 4 বছর যেভাবে করেছেন পরে 4 বছর ওইভাবে রেডি করুন। একটু সংশোধনী আছে, আপনাকে স্লাইড পাঠিয়েছি, ওখানে অ্যাসেট বি লেখা ছিল, ওটা কেটে দিবেন। এটা মূলত পুরো অ্যাসেট এ কে আমরা রেখেছি, আপনার করার জন্য সময় দিয়েছিলাম স্যার। আপনারা নিজের একটু অঙ্কটা করে ফেলবেন, দেখুন মিলে কিনা যেভাবে বললাম। তাহলে রিভ্যালুয়েশন অ্যামাউন্ট 84,000 অলসো গ্রেটার দ্যান ক্যারিং ভ্যালু, সো রিভ্যালুয়েশন রিজার্ভ উইল বি ক্রিয়েটেড, ডেবিট অ্যাসেট রিভ্যালুয়েশন রিজার্ভ ক্রেডিট, ডেপ্রিসিয়েশন ইজ টাকা 2,000 পরের 42 বছরের জন্য, সো ক্যারিং ভ্যালু আর টাকা 31/12 উইল বি 84,000 থেকে 2,000 বাদ 82,000। এবং আশা করছি সিমিলার প্যাটার্নে আপনারা বি নম্বর অঙ্কটা করে ফেলতে পারবেন। আমি আপনাকে একটু শুধু শেয়ার করব, অঙ্কটা আপনার সামনে থাকবে আসছে আশা করি, যেহেতু স্লাইড আমরা দিয়ে দিয়েছি, আমরা সেখানে চলে যাচ্ছি ডিরেক্টলি। আমরা একটু মুখে মুখে বলে দিব, আপনি মিলিয়ে করে নেবেন। স্যার দেখুন একটু বিল্ডিং এ আমরা বলে দিয়েছি আপনাকে, বি কে নিয়ে ভাবুন। আপনি প্রথমে দেখুন তো বির দাম কত ছিল? Recording in progress. স্যার এবার কি আমাকে শোনা যাচ্ছে স্যার? জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। স্যার কি আমাদের শুনতে প্রবলেম পাচ্ছেন? জানি স্যার হয়েছে। আচ্ছা স্যার, তো আমরা আবার একটু বলি, আপনি যে গল্পটা বলছিলাম আপনার ইয়ের জন্য, আমাদের বির জন্য। জি জি ঠিক আছে। জি শুনতে পাচ্ছেন? জি, কথা শোনা যাচ্ছে।
স্যার একটু একজন যদি রেসপন্স করতেন চ্যাট বক্সে, আমি আপনাকে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, থ্যাংক ইউ। তা আমরা যেটা বলছিলাম, আপনি একটু দেখুন বিল্ডিং বি, আমি আবারও বলি বিল্ডিং বির অঙ্কটা আমি আমার মতো রাখি, এটা আপনাকে বই থেকে করে নেবেন, আমি বুঝিয়ে দিচ্ছি শুধু। বিল্ডিং বি পারচেজ 13, আমরা দেখতে পাচ্ছি 13 সালে আমি যখন কিনেছিলাম, আমরা এটাকে কিনেছিলাম 1 লাখ টাকা দিয়ে। 4 বছর পরে দাম আসার কথা হলো 4, 2.5, 10,000 টাকা বাদ দিলে 90,000, তাহলে এখন দাম আসছে 1,08,000। তার মানে হলো আমাদের বোঝা গেল 1,08,000 থেকে 90,000 বাদ দিলে 18,000 টাকা আমার রিভ্যালুয়েশন রিজার্ভ তৈরি হবে। ওকে, তাহলে আমার রিভ্যালুয়েশন রিজার্ভ তৈরি হবে হলো 18,000 টাকা। এবং পরবর্তী যখন আমি অঙ্কটা করব, এই 1,08,000 কে ভাগ করব আমি বাকি 46 বছর দিয়ে, আমরা পার ইয়ারে ডেফিনিশন পাবো। একটু ভাগ করে দেখুন, 46 তো সরি, এটা হলো 40, তাহলে 36 দিয়ে ভাগ করবেন। তাহলে 1,08,000 কে 36 দিয়ে ভাগ করলে আসবে প্রত্যেক বছরে 3,000। তাহলে আমরা 3,000 করে পার করে আমাদের 3 4 12,000 হবে। আওয়ার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন উইল বি 12,000 টাকা। তাহলে 12,000 হলে 1,08,000 থেকে 12,000 বাদ দিলে আমাদের 8 বছর পরে অর্থাৎ 2020 সালে এই মেশিনটার দাম হওয়া হবে, ক্যারিং ভ্যালু থাকবে কত বলুন তো স্যার? 1,08,000 96,000 থাকবে মনে হয়। এখন 96,000 টাকার জিনিস যদি 64,000-এ বিক্রি হয়, তাহলে আমাদের কিন্তু রিভ্যালুয়েশন রিজার্ভটা তৈরি হবে না, বরং আমাদের দামটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের লস বা আমাদের ঘাটতি পড়বে। একটু বিয়োগ করে দেখুন তো কত হয়। 64 বিয়োগ 96, এটা বিয়োগ করলে আমরা ভুল না করলে কত হতে পারে বলুন তো স্যার? 32,000। এখন খেয়াল করতে হবে, এই 32,000-এর মধ্যে আমরা গতকাল কিভাবে বলেছিলাম, যেহেতু এক্সিস্টিং আমাদের রিভ্যালুয়েশন রিজার্ভ আছে, আগের রিজার্ভ আছে 18,000, তাহলে আমার 18,000 রিভ্যালুয়েশন রিজার্ভকে ক্রেডিট করতে হবে, আর 14,000 আমার ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট করলে আমার মেশিনের দামটা কমিয়ে রাখবো। কত টাকা কমিয়ে রাখবো? টোটাল 32,000 টাকার মেশিন কমিয়ে রাখবো। অর্থাৎ আমাদের জার্নালটা তখন আসবে, রিভ্যালুয়েশন রিজার্ভ উইল বি 18,000, ইনকাম স্টেটমেন্ট এখানে ডেবিট হবে 14,000, অ্যাসেটটাকে ক্রেডিট করে দিব 32,000-এ। এবং 21 সালে গিয়ে মেশিনটার দাম আসবে, যেহেতু আমাদের দাম এখন হয়ে গেছে কত টাকা বললাম, 96,000 টাকা দাম চলে আসবে ফাইনালি। তো 96,000-এর পরের বছর মেশিনটা বাঁচবে, আর 30 বাকি থাকে হলো 36-এ 2, 32 বছর। তাহলে 32 বছর যদি আমার ওখানে কত হলো, আমাদের মেশিনটার দাম হয়ে গেল ভ্যালুয়েশনে 64,000, একে 32 দিয়ে ভাগ করলে প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন হবে 2,000। অর্থাৎ আমাদের ফর বি ভ্যালুয়েশন অফ 2021, আমাদের ওয়ান্টিং কিন্তু 21-এ কত আসবে, কোশ্চেনটা নিশ্চয় দেখেছি আমরা। 21-এ আমার ক্যারিং ভ্যালু আসবে 64 থেকে আরো 2,000 বাদ দিয়ে 62,000। আপনারা বইতে একটু মিলিয়ে নিবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। $38 কেন স্যার রিভ্যালুয়েশন রিজার্ভ? 38 হয় বিয়োগ করলে স্যার 1 লাখ, ওটা কত ছিল আমাদের রিভ্যালুয়েশন রিজার্ভ? আমাদের ছিল হলো আমরা দাম পাবো 90,000, এখানে দাম বলেছে 1,08,000। আমাদের ক্যারিং ভ্যালু 90 হবে 90,000, এখানে আছে 1,08,000। আমরা মনে 18 হবে স্যার, যিনি 38 লিখলেন। আর এই এখন আর বলেন না, এ তো আমি রেখে আসছি, বি নিয়ে গল্প হচ্ছে স্যার, আমরা আর ফেরত যাব না। হ্যাঁ, ওকে, এটু কিন্তু আপনারা করে নিবেন স্যার। বি প্রয়োজন একটু বইয়ের সাহায্য নিবেন। I have taken this problem from your text. আমরা শুধু একে রেখেছিলাম আপনার জন্য, বি আমরা নিজেরা করব। নাও অ্যানাদার প্রবলেম, পড়ুন একটু। পরীক্ষায় আসার জন্য এই প্রবলেমটা ছোটখাটোর মধ্যে খারাপ না, আসতে পারে। আমরা মনে একটু ডিসপোজাল একটা প্রবলেম ফেস করব এখন। নাও উই আর গোয়িং টু ফেস এ ডিসপোজাল প্রবলেম। আমরা বিক্রি করতে চাচ্ছি, দেখি।
Takers Limited originally purchased a piece of land on 1st 2017. 2017 sir, টাকা 1 লক্ষ। On the 31st December 2018, the land was revalued টাকা 1,50,000. In this case, it is land. Mind this. So, no depreciation will be accounted, right? জি স্যার, ডেপ্রিসিয়েশন চার্জ স্যার হয় এরকম না। ঘটনা কি ঘটবে নাকি স্যার? নিশ্চয়ই তাই, আপনারা চ্যাট বক্সে বলতে জি স্যার, থ্যাংক ইউ স্যার, কিছুটা হলো। And the land was revalued 1,50,000. The land was sold for 1,80,000 on 31/12/2021. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখনকার আমাদের ল্যান্ডটা কেনা ছিল কত টাকায়? 1 লাখ টাকায়। আমরা এটাকে রিভ্যালুড করেছি কত? 1,50,000। সো রিভ্যালুয়েশন রিজার্ভ যদি আমরা দেখি, আমরা রিভ্যালুয়েশন রিজার্ভ তৈরি হবে আমাদের 50,000, 1,50,000। এবং এখানে বলছি আমরা কত টাকায় বিক্রি করেছি স্যার? 1,80,000 টাকায়। তাহলে রিভ্যালুয়েশন অ্যামাউন্ট হচ্ছে এখন 1,50,000, বিক্রি করেছি 1,80,000 টাকায়। তাহলে আমাদের সিম্পলি প্রফিট কত আসছে স্যার? 30,000 টাকা। কিন্তু একটা ব্যাপার ঘটছে স্যার, যেহেতু এখানে অবচয়ের ব্যাপার নেই, মনে হয় স্যার, তাহলে আমাদের একটা ঘটনা ঘটবে। দেখুন স্যার, বা ইন প্র্যাকটিক্যাল সেন্স আমাদের কেনা ছিল কত টাকায়? 1 লক্ষ টাকায়। আমরা কিন্তু সেটাই বিক্রি করছি আমাদের কত টাকা? 1,80,000 টাকায় বিক্রি করছি। আমার কোশ্চেনটা কি ছিল একটু দেখি স্যার। Calculate the profit or loss on disposal to be shown in the income statement and any revaluation adjustment that need to be made. যদি কোনো রিভ্যালুয়েশন অ্যাডজাস্টমেন্ট থাকে এটা আমাকে প্রস্তুত করতে হবে। এটা একটু আবারও দেখি আমরা যদি গোড়া থেকে দেখতে চাই, পুরো অঙ্কটা আপনার সামনে আছে, একটু দেখুন। 17 সালে আমরা কত দিয়ে কিনেছি? 1 লক্ষ টাকা দিয়ে স্যার। তাহলে 18 সালে বলছি আমরা রিভ্যালুড করেছি 1,50,000 টাকা। তাহলে 18তে ক্যারিং ভ্যালু কত হবে? নিশ্চয়ই 1 লক্ষ টাকা হবে, যেহেতু আমরা জানি ইন কেস অফ ল্যান্ড নো ডেপ্রিসিয়েশন উইল বি অ্যাকাউন্টেড। তাহলে 1 লক্ষ টাকা যেটা আমার 17 সালে কেনা বলছি, সেটাই আমার 18-র জন্য, এই তারিখের জন্য ক্যারিং ভ্যালু আমাদের হবে হলো 1 লক্ষ টাকাই। তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভ কত হবে? নিশ্চয়ই রিভ্যালুয়েশন অ্যামাউন্ট গ্রেটার দ্যান আওয়ার ক্যারিং ভ্যালু। সো রিভ্যালুয়েশন রিজার্ভ উইল বি ক্রিয়েটেড বাই টাকা 50,000। এটুকু আগে বুঝি কিনা দেখুন স্যার। আমরা হাতে কলম নিয়ে একটু ক্যারিং ভ্যালু একই আছে, আমরা কেউ ব্যাখ্যা চাইলে দিতে পারবো। আবারও বলছি, ল্যান্ডের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হচ্ছে না এই জন্য। সো রিভ্যালুয়েশন অ্যামাউন্ট গ্রেটার দ্যান ক্যারিং ভ্যালু। আমাদের সাথে যদি সিএম এর কেউ থেকে থাকেন অফিস থেকে, তার উদ্দেশ্য করে বলি, আমাদের পার্টিসিপেন্টদের পুরো মিউট করা হয়ে গেছে, ফলে আমার একটু কষ্ট হচ্ছে ক্লাসের জন্য। আই এম নট গেটিং এনি রেসপন্স ফ্রম দ্য পার্টিসিপেন্টস। এটা একটু খেয়াল করবেন স্যারেরা। টোটাল গেইন মনে আমরা 80,000 বলতে পারবো না, একটু পরে যাই। এই 80,000-এর মধ্যে আমরা 30,000 বলবো গেইন, আর বাকি 50,000 বলবো রিভ্যালুয়েশন রিজার্ভ। আমরা একটু পরে আসছি স্যার। টোটাল গেইন আলটিমেটলি 80,000। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যাচ্ছি আমরা। তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভ 50,000। এই পর্যন্ত লিখে ফেলুন স্যারেরা। So this is our initial treatment. Asset will be increased through 50,000 and our revaluation reserve 50,000. তার মানে এই মুহূর্তে আমার ঘরে অ্যাসেটটা হয়ে গেল কিন্তু 1,50,000। খেয়াল করুন, এই 1 লাখ টাকা ডেবিট করা হয়েছিল ইনিশিয়ালি
এখন নতুন করে আরো 50,000, টোটাল অ্যাসেট কিন্তু এখন মুভ করেছে 1,50,000-এ। এবং আমরা মনে করব আফটার রিভ্যালুয়েশন দিস ইজ এ নিউ বর্ন অ্যাসেট। আফটার রিভ্যালুয়েশন উই উইল ট্রিট অ্যাজ এ নিউ বর্ন অ্যাসেট। তার মানে আমার হাতে এখন 1.5 লাখ টাকার অ্যাসেট আছে, এটুকু মনে করবেন। 1 লাখ নেই, আমার হাতে কত আছে এখন বলুন তো স্যার? 1,50,000 টাকার অ্যাসেট তৈরি হয়েছে। কি করে? এই হলো 50,000 আমরা নতুন করে ডেবিট করলাম। প্রিভিয়াসলি এই আইটেমটার শুরুতে আমরা ফর্মালি ইট ওয়াজ ডেবিটেড থ্রু 1 লাখ টাকা। সো নাও টোটাল অ্যাসেট উইল রিভ্যালুড, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট উইল বি 1,50,000। এতদিনে আমরা 1 লাখে ডেবিট করা ছিল, আরো 50 ডেবিট করলাম। এখন আমার রিভ্যালুয়েশন অ্যামাউন্ট 1,50,000 টাকা। আপনি ধরতে হবে আপনাকে এখন এই 1,50,000 টাকার জিনিসই বিক্রি হচ্ছে 1,80,000 টাকা। যে কারণ দেখুন আমরা লিখে নিলাম এই রিভ্যালুয়েশন অ্যামাউন্টটাই হচ্ছে আমার আজকের এই 21 সালে এসে 31 সাল যেটা আমরা হিসাব করছি সেই সালের ক্যারিং ভ্যালু আমরা ধরবো 1,50,000 টাকা। দেওয়ার পরে আমরা অতীত সম্পূর্ণ ভুলে যাব। নাও সেলস ফিগার 1,80,000 টাকা। সো নর্মাল গেইন, অর্থাৎ গেইন বলতে আমরা বলবো ডিফারেন্স বিটুইন দিস টু। এবং এই গেইনটা আমরা আসলে চার্জ করি কিন্তু ইনকাম স্টেটমেন্টে, কিন্তু রিভ্যালুয়েশন রিজার্ভটা চার্জ হয়ে যায় ডিরেক্টলি রিটেন আর্নিংসে। ফলে আপনাকে রিভ্যালুয়েশন রিজার্ভটা ক্লোজ করার জন্য যে একটা এন্ট্রি প্লেস করতে হয় সেটা এরকম, এবং মানে চেয়েছে রিভ্যালুয়েশন রিজার্ভটাকে অ্যাডজাস্ট করতে বলেছে। এই 50,000 টাকাকে দেখুন আমরা রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট করলাম, রিটেন আর্নিংস ক্রেডিট করলাম। মনে হয় এখন ক্লিয়ার হওয়ার কথা স্যার আপনাদের। It may be from okay. Acha, check your PC and speaker. But PC speaker যিনি বললেন আমার মনে আছে আপনারা তো শুনতে পাচ্ছেন স্যারেরা, তাহলে আমি শুনতে পারবো না। আমরা দেখি স্যার, হতে পারে, আমি এটা এক্ষুনি চেক করছি। একটু এটা আপনারা একটু অঙ্কটা নিয়ে ভাবতে থাকুন, যেহেতু অঙ্কটা আপনাদের হাতে আছে। আমি ততক্ষণ একটু চেক করি যে আমরা কেন এই কাজটা হচ্ছে। হাই স্পিকার ডিজিটাল হেডফোন, ওকে, থ্যাংক ইউ স্যার। দেখি এবার হয় কিনা। শুনতেছেন স্যার এবার একটু কথা বলুন তো, আমি শুনতে পাই কিনা আপনাদের। শুনতেছেন? হ্যালো, হ্যালো স্যার। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? স্যার উই ক্যান লিসেন ক্লিয়ারলি। আশরাফুল বলছেন ওনারা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। এখানে দেখি এখনই হেডফোনই আমাদের এখানে অ্যাডজাস্ট করা স্যার। আমরা ঠিক বুঝতে পারছি না কেন হলো এটা স্যার, পরে চেক করব। আপনি শুনতে পারছেন না স্যার? ইয়েস, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না, এটাই আমার প্রবলেম। আচ্ছা স্যার হেডফোন রিমুভ করেন। আচ্ছা দেখি একটু। হ্যালো, হ্যালো স্যার। কার মোবাইল বাজছে, একটু সাইলেন্ট করেন। স্যার এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, মনে হয় হেডফোন রিমুভ করে আবার দেখতেছে। আসলে স্যারের পিসিতে মনে হয় ইনকামিং স্পিকার যেটা আছে ওটা প্রবলেম হয়েছে। সারা বছর ভালো করে শেষ দিকে যে সমস্যা হচ্ছে।
হেডফোন আমাকে শুনতে পাচ্ছেন আপনারা স্যারেরা? জি স্যার, স্যার শুনতে পাচ্ছেন? From us we should continue. স্যার আপনি হেডফোন রিমুভ করলে আমি শুনতে পাচ্ছিলাম না, এখন যদি শুনতে পান তাহলে আমি শুরু করি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, স্যার আমি করব স্যার, থ্যাংক ইউ। জি, তো যদি শুনতে পারেন আমি কথা চালিয়ে যাই স্যার। আমরা আজকে কিন্তু এই লেকচারটা শেষ করতে চাই। we do not take it for next class. ওকে স্যার, তো আমরা এখানে ছিলাম, এটা আমরা শেষ করেছি। বি আপনার করার জন্য আর একটা অঙ্ক মানে আমরা ছিলাম এখানে, নেক্সট ওয়ান যে অঙ্কটা কথা বললাম এটা আমরা করে ফেলেছি। ওকে, and now this is the end of our non-current asset section. Now we will move to our borrowing cost. আমাদের আজকে একটু borrowing cost নিয়ে কথা বলতে চাই আপনারা যারা আছেন আমাদের সাথে। এবং নরমালি IAS 23 has been formulated to prescribe or to give guideline this borrowing cost. Do you know what is borrowing cost? But at first we will go for the simple history of this IAS 23, then we will go with this objective of 23, what is borrowing cost or what items are included and what will be the treatment of borrowing cost. One after another we will discuss about this. And this is a short story of our borrowing cost. আপনারা একটু পড়ে দেখুন, যেটা আপনি আপনার কর্নারে আমি পাঠিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই পড়ে নিয়েছেন। ওকে, আমরা এটার পিছনে কোনো সময় নষ্ট করছি না। And the objective of IAS 23, এবং আপনাদের আমি একটা চালাকি শিখিয়েছিলাম, যদি কিছু মনে না, আপনি যদি এভাবে মুখস্থ করতে না পারেন, ভেরি সিম্পল অবজেক্টিভ অফ IAS 23 নরমালি ইট ওয়ার্কস উইথ আওয়ার borrowing cost. এবং আমরা চালাকিটা কি বলেছিলাম, যে নরমালি IAS 3 describes or gives outline regarding the treatment or accounts or disclosure of these borrowing cost. আপনি এইভাবে শুধু মনে রাখবেন যে আসলে 23 আমাদের যে কাজটা করে, borrowing cost-এর যাবতীয় তথ্যাদি আমার কিভাবে হিসাবভুক্ত করব এই ব্যাপারে তারা প্রয়োজনীয় নির্দেশনা বা পরিচালনা নীতিমালা আমাদের সামনে তুলে ধরে। এবং সেইভাবে মানে আমরা লেখার চেষ্টা করেছি প্রথম দিক, এবং পরবর্তীতে এটা একটু ক্লিয়ার করে একটু বড় করে লেখার চেষ্টা করেছি। অর্থাৎ আমি করি নাই, এটা মূলত আমাদের IAS 23 যে আমাদের আছে অনলাইন যে কপি পাওয়া যাবে, আপনি খুললে একটু পেয়ে যাবেন। এবং আমরা একটু পরে এটা দেখবো যে borrowing cost আসলে কোন কোন এরিয়াতে কাজ করে। নরমালি আমরা বলেছি এখানে ইন্টারেস্ট অন ব্যাংক, ওভারড্রাফট, ফিনান্স চার্জ and foreign currency borrowings. Normally we know this borrowing cost normally treated as operating expense, that is revenue expenditure, but in some cases these borrowing costs are treated as a capital expenditure. আমরা আসলে আমাদের যে 23 যে প্রেসক্রাইবটা করে কথাবার্তা বলে সেটা হলো এই borrowing cost আমরা মূল যে কাজটা করছি এটা আমাদের এক্সপেন্ডিচার অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে অন্তর্ভুক্ত করার কথা এখানে বলা হচ্ছে। আমরা যেটা নরমাল করে থাকি ফিনান্স কস্ট বলি বা ইন্টারেস্ট এক্সপেন্স কথা বলি, এটা আমরা অপারেটিং এক্সপেন্স হিসেবে চার্জ করি। বাট এখানে আমরা যে কাজটা করব দেখা যাবে আমাদের এই ক্ষেত্রে আমরা এটাকে নরমালি দিস borrowing costs are treated as capital expenditure. So এখানে আমরা here I have mentioned this borrowing cost normally directly attributable to the acquisition, construction or production of a qualifying asset. And now what is qualifying asset? আমরা এটা মনে হয় কোনো একটা ক্লাসে আমরা বলার চেষ্টা করেছিলাম। And last of this slide the definition of qualifying asset has been given here, আমরা একটু পরে দেখব। And now
what items we include in this borrowing cost? কোন আইটেম গুলো আমরা borrowing cost ইনক্লুড করে থাকি? আপনারা যেহেতু স্লাইড পেয়ে গেছেন, আপনি দেখবেন আমরা এইভাবে দিয়েছি। borrowing cost may include interest expense, second one, finance charge, and the third one, foreign currency translation. And now what is qualifying asset? আমরা গত ক্লাসে সুযোগ হয়েছিল কারো মুখ দিয়ে আমার এই কথাগুলো শুনতে। কোনো সমস্যা স্যার? জাস্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, I will follow this instruction. Thank you স্যার। কোয়ালিফাইং অ্যাসেট আমরা এইভাবে একটা ডেফিনেশন দিয়েছিলাম, মনে আছে স্যার? দেখুন, and how we will give recognition of this borrowing cost. একটু খেয়াল করুন, রিকগনিশন আমরা আসলে কিভাবে নরমালি আমরা শুরুতে বলেছিলাম আমাদের এই ক্ষেত্রে কিন্তু which attributable to our construction or production of a qualifying asset. This item will be capitalized, but otherwise this borrowing cost will be treated as revenue expenditure, that is an expense. আবারও বলি, borrowing cost দিয়ে যদি আমরা কোয়ালিফাইং অ্যাসেটের প্রোডাকশন কনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করি, সেক্ষেত্রে এটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ট্রিট করি। তার মানে হলো আমরা এটাকে তখন বাংলায় যেটা বলি আমরা মূলধনী ব্যয় হিসাবে দেখি বা মূলধনী বাজেট হিসাবে দেখি। অন্য ক্ষেত্রে এটাকে আমরা এক্সপেন্স হিসাবে ট্রিট করব। Other borrowing costs are recognized as an expense. এবং ইন জেনারেলি আমরা এতদিন যত অঙ্কগুলো করে আসছি, ইন্টারেস্ট বলতে আমরা কিন্তু এই অংশে কাজ করে এসেছি, কিন্তু আমরা আজকে একটা অঙ্ক দেখবো যেখানে ইন্টারেস্ট অন ফান্ড বা কস্ট অফ ফান্ড, বাট দিস শুড বি ক্যাপিটালাইজড, অর্থাৎ এই লোকটা মেশিনের দামকে বাড়িয়ে দিবে। এইটা আমরা এখানে বলার চেষ্টা করেছি স্যার। একটু পড়ুন এখানে ছোট্ট করে। And now how we will measure, কি করে এগুলো হিসাব করব, গণনা করব, মেজারমেন্ট। ডেফিনেশনটা দেখবেন, এরপর আমি ছোট্ট একটু গল্প দেওয়ার পরে আপনি ক্লিয়ার হবে এটা। ধরুন এরকম যদি হলো, আমি নরমালি আই ওয়ান্ট টু পারচেজ অ্যাসেট এ বাই টাকা 1 লাখ, and I borrow this money. আমি 1 লাখ টাকার মেশিন কিনতে চাই, আমি ধার করলাম মেশিনটাকে, আমি ধার করে কিনছি বা কিনতে চাই। আমি যখন ধার করেছি এবং যখন মেশিন কিনেছি, এই যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপে যদি আমি ওই টাকাটা কোথাও বিনিয়োগ করি, সে 1 লাখ টাকা আমি ধার করেছি, আমার কস্ট অফ ফান্ড ধরে নেন 10,000 টাকা, কিন্তু আমি মেশিনটা কিনেছি 6 মাস পরে, এবং আমি এই 6 মাস টাকাটা হয়তো বসিয়ে রাখিনি, আমি অন্য কোথাও বিনিয়োগ করেছি ধরেন 4% সুদে। তাহলে আমি পে করছি 1 লাখ টাকায় 10,000 টাকা যদি পে করি, আর এখানে আমি টাকাটা এনে মেশিন কেনা পর্যন্ত আমি 4%-এ 6 মাসে আমি ধরেন 4,000, আমি পেয়েছি ধরুন 2,000 টাকা। তাহলে আমার কিন্তু অ্যাকচুয়াল কস্ট পড়বে, অর্থাৎ বরোইং কস্ট পড়বে 10,000 বিয়োগ 2,000, অর্থাৎ 8,000 টাকা। এইটা এখানে বলার চেষ্টা করা হয়েছে।
এবং আমি ভুল না করলে আপনি কোশ্চেন দেখলে দেখবেন এই এক্সামের আগের এক্সামে একটা অঙ্ক আসছিল এইভাবে যে আমি একটা ফান্ড কালেকশন করেছি, যে ফান্ডের বিনিয়োগে গেছি 6 মাস পরে, তাহলে ওই ফান্ডের যে মোট সুদ আমাকে দিতে হবে তার থেকে বিনিয়োগের প্রাপ্ত সুদটা বাদ যাবে। মনে হয় আমি বুঝাতে পেরেছি। দেখুন গল্পটা এরকমই, ফান্ডস আর বরোড স্পেসিফিক্যালি costs eligible for capitalization are the actual cost incurred less any income earned on the temporary investment of such borrowing। অর্থাৎ আমি টাকা ধার করেছি কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্টে যাওয়ার আগে কিছু সময় যদি আমার বিনিয়োগের সুযোগ থাকে, বিনিয়োগের অর্জিত ইনকাম আমরা ওই কস্ট থেকে বাদ দিয়ে রিয়াল কস্টটা বের করব। এটুকু একটু মাথায় রাখবো। ওকে, এন্ড নাও ডিসক্লোজার, আমরা কি কি প্রকাশ করে থাকি এবং আমরা মনে হয় বারবার কি কি প্রকাশ করতে পারি। এখানে দেখুন যে আমরা আসলে কি পরিমাণ টাকা আমি হট অ্যামাউন্ট উই উইল ক্যাপিটালাইজ অর হট রেট আর ইউজ, এই ধরনের কিছু কথা, বিশেষ করে দুইটা আইটেম আমরা এখানে দেখাতে চাই বা দেখাই। সেটা হলো দেখুন একটু কষ্ট করে, অ্যামাউন্ট অফ বরোয়িং কস্ট ক্যাপিটালাইজ ডিউরিং দ্য পিরিয়ড, কি পরিমাণ টাকা আমি ক্যাপিটালাইজ করব, এন্ড দ্য সেকেন্ড ওয়ান হট রেট ইজ ইউজড, কোন রেট হট রেট হ্যাজ বিন ইউজড, কোন রেটটা আমরা ইউজ করেছি। আমরা আজকেও আপনাদের কথা শুনতে পাচ্ছি না, যদি আমরা আগামীতে আমি অবশ্য আমার জুম অ্যাপসটা নতুন করে নামিয়ে দেখবো যে আমি আমার করোনা থেকে সমস্যা কিনা। And now a problem relates to this borrowing cost. This problem also been taken from your text. তারপরে যেহেতু আপনাদের সামনে আছে অঙ্কটা একটু পড়ে নিন, আমরা তারপরে দেখি। পুরো অঙ্কটা একটু পড়ুন, আমি লাইন বাই লাইন অর্থ করে বুঝিয়ে দিব। First 19 AB began to construct a supermarket which has an estimated useful life of 40 years. They construct a building at a cost of taka 25 million, fixtures and fittings at a cost of 9 million. In addition, they had to pay legal costs amounted to taka 1 million. The construction was completed 30 September and brought into use 1st 2020. তাহলে আমি কিন্তু একটু খেয়াল করুন, আমরা শেষ করেছি 30/9-তে, আমরা এবং অপারেশনে গেছি আবার 1 জানুয়ারি থেকে। আমি এরপরে কি বলেছে, in order to complete the project AB had to borrow টাকা 20 মিলিয়ন on 1/1/19 সাল, অর্থাৎ যখন সে কাজ শুরু করেছে তখন 19 সালের শুরুতেই সে 20 লাখ টাকা 20 মিলিয়ন টাকা ধার করেছে। তার মানে 2 কোটি, 20 মিলিয়ন মানে মনে হয় 2 কোটি, তাই তো স্যার? আচ্ছা, the loan carried interest টাকা 10%. It was repaid on 30/6/2020 after a successful 6-month operation. This is this is not our consideration. কখন ফেরত দিয়েছি ওটা বিষয় না, বিষয়টা এরকম, আমরা নিয়েছি 1/1/19 তারিখে আর আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি কত, 30/9 তারিখে। তাহলে আপনি ভাবুন, আপনি যে টাকাটা ধার করেছেন আপনার ওই প্রজেক্ট বা কনস্ট্রাকশনটা করতে গিয়ে আপনি নিশ্চয়ই ওই টাকাটা কয় মাস ব্যবহার করেছেন? নিশ্চয়ই 9 মাস ব্যবহার করেছেন। তাহলে ওই টাকা ব্যবহারের 9 মাসের অংশটাই আমরা আসলে এই বিল্ডিং কনস্ট্রাকশন বাবদ তাকে ক্যাপিটালাইজ করতে পারি। এবং এটাই মনে হয় বাস্তবতা, যে আমি ওই টাকা ব্যবহার করে বাকি অন্য ভাববো, বাকি যখন চলে গেল অর্থাৎ আপনার 13 সেপ্টেম্বর এই টাকাটা তখন আমাকে
অপারেটিং হিসাবে চার্জ করতে হয়। আবারও বলি গল্পটা, যেহেতু বিল্ডিং এর অনেক গল্প দিয়েছে, আমরা কথা বলছি শুধু কনস্ট্রাকশনের জন্য যে টাকাটা ধার করেছি, যে 20 মিলিয়ন টাকা ধার করেছি তার যে সুদের টাকাটা আমরা কি করব। তা আমরা এটাকে ইন্টেন্ডেন্ট ইউজ পর্যন্ত আনছি, অর্থাৎ আমরা এটাকে কমপ্লিট করে ফেলেছি কত 30/9/19 সালেই আমি কমপ্লিট করে ফেলেছি। তার মানে আমার ওই টাকাটা কনস্ট্রাকশন পারপাজে কিন্তু 9 মাস কেটেছে। কনস্ট্রাকশনের জন্য আমি যদি এটা ক্যাপিটালাইজ করি, আমার টাকাটা 9 মাস কেটেছে। আমরা আসলে 9 মাসের যে সুদ পাবো, এই 9 মাসের সুদের হিসাবটা আমরা ক্যাপিটালাইজ করব, পরবর্তী সময়ের সুদের টাকাটা আমরা আসলে এক্সপেন্স হিসাবে দেখাবো, আর কিছু না। আমাদের কোশ্চেনটা কি দেখি, ক্যালকুলেট দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট ক্যান বি ক্যাপিটালাইজ অ্যাজ কস্ট ফর পিপিই। এবং আমরা জানি যে পিপিই এর জন্য আরো কস্ট কিন্তু আছে। কি কি কস্ট আছে দেখেন, আমরা ওই পুরো বিল্ডিং কনস্ট্রাকশন করতে কি কি এনেছি, বিল্ডিং প্রজেক্টের বিল্ডিং 25 মিলিয়ন, ফিক্সার্স এনেছি 9 মিলিয়ন, লিগ্যাল কস্ট দিয়েছি অর্থাৎ আইনগত খরচ দিয়েছি 1 মিলিয়ন। এবং আপনি জানেন এই আমরা কোনো একটা কথা বলেছিলাম যে সো মেনি আইটেমস উই ইনক্লুড টু ক্যালকুলেট আওয়ার পিপিই। সেখানে আমাদের কিছু ধাপ ছিল, যেমন আমরা বলি পারচেস কস্ট, এরপরে ছিল ক্যারিং কস্ট, ইনস্টলেশন, এরকম আরো কিছু খরচ ছিল। আপনি যদি সেখানে দেখেন, দেখবেন ওইখানে এরকম আরো কিছু আইটেম আছে। তো আমাদের এখানে আপনি একটু বলুন তো কে কে যাবে। আমরা মনে হয় যদি ভুল না করি, এই 25 মিলিয়ন আমার বিল্ডিং এর দাম খরচ হিসাবে যাবে টোটাল প্রজেক্টে, 9 মিলিয়ন আমার ফিক্সারে যাবে, লিগ্যাল কস্ট দিয়েছি 1 মিলিয়ন সেইটা যাবে। আপনারা বলুন যাবে কি যাবে না। ইন্টারেস্ট যে পার্সেন্টেজ বের করব সেইটা পুরো বছরে যাবে না, শুধু এইটুকু মাথায় রাখবেন। ইন্টারেস্ট যাবে শুধুমাত্র 9 মাসের জন্য। আপনি বলবেন স্যার বাকিটা কি হবে, বাকিটা আমি রেভিনিউতে চার্জ করব, অর্থাৎ এক্সপেন্স হিসাবে আমি চার্জ করব। ওকে, থ্যাংক ইউ স্যার, একটু বুঝে 9 মান্থ ওকে ইজ নট হেডফুল প্রবলেম। ওকে স্যার, পরে দেখবো না স্যার এগুলো। আবার আমরা যেটা পেয়েছি 25/9/1 36.5, আমরা একটু নিজেরা বুঝতে পারলে, কারণ আমাদের বুঝে জায়গা শুধু এইটুকুন স্যার। এবার আমরা দেখি আপনি যা ভাবছেন আমি যা ভাবছি একই রকম আছে কিনা। সলিউশন যারা মোটে করছেন না দয়া করে একটু করে ফেলবেন। টোটাল অ্যামাউন্ট ক্যান বি ক্যাপিটালাইজড ইন মিলিয়ন। বিল্ডিং 25 একটু লিখে ফেলুন সাথে সাথে, যদিও কাছে আছে আপনাদের, দেখে দেখে লিখতে পারলেও হবে, লিখলে হবে স্যার। ফিক্সার্স ফিটিং, যারা একদম করছেন না তাদের উদ্দেশ্যে, যারা একটু হাতে হাতে লিখুন স্যার। লিগ্যাল কস্ট,
ইন্টারেস্ট 1.5 কি করে বের করলাম এটা মনে হয় একটু দেখানো আছে স্যার এখানে একটু দেখুন। And this is an important section of this problem. শুধু এইটুকুন হচ্ছে আমাদের মূল অঙ্কের জায়গাটা স্যার। And the final figure will be 36.5 এবং আমরা কেউ একজন চ্যাট বক্সে মনে হয় আমরা পেয়েছি, রাইট? ইউ আর, থ্যাংক ইউ স্যার। আপনারা লাইনেই থাকবেন, আমি একটু অন্য একটা ডিভাইসে ঢোকার চেষ্টা করছি স্যার, দেখি আসলে সমস্যাটা আমার কিনা। হ্যাঁ স্যারেরা, আমি এই ডিভাইসটিতে বেরিয়ে গিয়ে জাস্ট আমরা স্টপ শেয়ার করে দিচ্ছি, শেয়ারটা স্টপ করে দিয়ে দেখি আমরা যদি স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আপনি শুনতেছেন? হ্যালো স্যার মনে হয় শুনতে পায় না এখনো। আপনারা শুনতে পাচ্ছেন মনে হচ্ছে, তাহলে আসলে প্রবলেমটা কোথায় দেখুন। আমি অন্য একটা ডিভাইসে ঢুকেছি স্যার। আপনি শুনতে পাচ্ছেন আমাদের? ও সরি, দেখি একটু। আপনি শুনতেছেন? স্যার আমাকে শুনতে পাচ্ছেন এবার? জি স্যার, শোনা যাচ্ছে।
আমরা মনে হয় এখানে ছিলাম। স্যার শোনা যাচ্ছে আমাকে? স্যার শুনতে পাচ্ছি, আপনি শুনতেছেন স্যার? হ্যালো স্যার। শুনতেছেন? স্যার আপনার ডিভাইসে অডিও কানেক্ট করো না স্যার জি মোবাইলে। স্যার শুনতে পাচ্ছি। তার মানে হলো আমাদের প্রবলেমটা শোনা যায়। আপনি আমাকে শুনতে পাচ্ছেন, এর অর্থ হলো আমি কিন্তু আরেকটা আমার অ্যান্ড্রয়েড ফোনে ঢুকলাম। আপনি সেখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিয়েছি। তার মানে মূল ব্যাপারটা মনে হলো স্যার আমার এখানে না, আমরা যেটা ভাবছিলাম। তো স্যার আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট হয়েছে, মানে আমার নিজেরও অবশ্য তেমন কষ্ট হয়নি, তবে একটু হচ্ছে রেসপন্স পাইলে আমাদের একটু অন্যরকম ভাবে আমরা পড়াতে পারি বা বোঝাতে পারি। যেহেতু আপনাদের রেসপন্স আমি নিতে পারিনি, আর চ্যাট বক্সে আসলেই বারবার গিয়ে আমরা ওইভাবে অডিও কানেক্ট করেন স্যার, আপনি ফোনে অডিও কানেক্ট করেন, আমরা করেছি তো স্যার। আচ্ছা, এটা আমি অবশ্য আমার মেশিন সমস্যা কিনা আমি প্রথমে বলেছিলাম যে আই এম নট ওয়েল ইকুইপড উইথ দ্য মেশিন, তারপরেও মনে হচ্ছে একদম যে খারাপ পাচ্ছি তা না স্যার। আপনারা আমার এই ইয়েতে এসেছেন, ক্লাস করলেন, আপনাদের এই জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা এবং সেই সাথে আমরা যে কাজটা করি বরাবরের মতো বলি, আমরা এই করোনা পরিস্থিতিতে নিশ্চয়ই নিজে ভালো থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং অন্যকে এই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করব। আশা করি সবাই ভালো থাকবেন। এবং যেহেতু আমরা কিছুক্ষণ পরে মনে আমরা নামাজের ব্রেক পেয়ে যাই, আমাদের পক্ষে ক্লাসে আসার সুযোগ কমে যায়। আর আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না বলেই আপনার সমস্যাগুলো আমি আলোচনা করতে পারলাম, এই জন্য দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে যারা এখানে এখন সিএমএ ইনস্টিটিউট থেকে যদি কেউ থেকে থাকেন, আপনি এই দিকটা দেখবেন। আমি কিন্তু নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঢুকেছি, আমি রেসপন্স পাচ্ছি না আমার স্টুডেন্টদের কাছ পার্টিসিপেন্টদের কাছ থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার মূল মেশিনেও আমি রেসপন্স পাচ্ছি না স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। শুধু আমরা স্যার জয়েন অডিওতে ক্লিক করুন, জয়েন অডিওতে। আচ্ছা আচ্ছা, জয়েন অডিওতে ক্লিক করলে এটা নিশ্চয়ই হয়তো আমার কোনো সমস্যা, আজকে আর ক্লিক করে হয়তো আমি দেখবো না, পরের দিন আর আমি অবশ্য এটা আজকে সারাদিনই এই ইয়ের মধ্যে ছিলাম, জুমে ছিলাম। আপনারা জানেন যে অনার্স 4th ইয়ারের ভাইবা শুরু হয়েছে, ফলে এটা নিয়েই ছিলাম। কিন্তু আমি নিজের জায়গায় এসে আমি আমার নিজের শব্দ শোনাতে পাচ্ছি, আপনাদের শব্দ শুনতে পাচ্ছি না। এই জন্য আসলে আই এম ভেরি মাচ সরি টু অল অফ ইউ। তো স্যার আগামী ক্লাসে থাকবেন, আগামী ক্লাসটা আমরা we will come back with our 26th lecture. সেই পর্যন্ত আপনাদের সবাইকেই আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ স্যার। সামনে বছর আর 2 খেত নিয়ে বুন রাখবেন, সামনে বছর আর 2 খেত নিয়ে বুন মনে নিচে লেফট দিকে এটা আছে, আমি দেখছি এখন, নিচে আমি যাচ্ছি না, চেষ্টা করছি।